আমি আলাদা করেছি যে ইতিহাস থেকে কি করে কি কি কোশ্চেন এসেছে সেই সময় কেমন কোন, এতে কি হবে আমরা বুঝতে পারবো যে কোন কোন এরিয়াগুলো আমরা আরো ভালো করে পড়বো। যদিও আগের বার কোশ্চেন আর এখন কোশ্চেন অনেকটাই পার্থক্য হবে, তাও আমরা একটা ধারণা পাবো যে আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমরা প্রত্যেকটা প্রশ্নই দেখব আর ধরে ধরে সেটা কোন বিষয় থেকে এসেছে, কোন এরিয়া থেকে এসেছে তার বিস্তারিতভাবে আমরা বর্ণনা করব। প্রথম প্রশ্ন যদি দেখি, এসেছে প্রথম মানুষের আবির্ভাব হয় কোন মহাদেশে? এখানে অপশন দিয়েছে এ আফ্রিকা, বি এশিয়া, সি উত্তর আমেরিকা আর ডি কোনোটি নয়। যে খুবই সহজ, মানে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নই বোঝা যাচ্ছে এটা দেখে যে মানুষের আবির্ভাব কোথা থেকে, কোন মহাদেশে। যদিও অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এটা ভূগোলের, কিন্তু ইতিহাসের মধ্যেও পড়ে, তাই প্রথমে ইতিহাসের মধ্যে এটাকে আমি রেখেছি। এটার উত্তর হবে আফ্রিকা। তার কারণ আমি নিচে অ্যাড করে দিয়েছি যে যেহেতু আমরা যেখান থেকে প্রমাণ পাই যে প্রথম মানুষের আবির্ভাব হয় আফ্রিকা মহাদেশে, তা মূলত নৃতাত্ত্বিক আর প্রত্নতাত্ত্বিক যে সমস্ত প্রমাণ আমরা পাই প্রাচীন যুগ, সেই প্রমাণ অনুসারেই আধুনিক মানুষের যে হোমো সাপিয়েন্স উৎসস্থল তা হলো আফ্রিকা মহাদেশ। সেই সূত্র ধরে আমরা বলতে পারি যে প্রথম মানুষের যে আবির্ভাব হয় সেটা আফ্রিকা মহাদেশে, আর অন্যান্য মহাদেশে পরবর্তীতে মানুষ ছড়িয়ে পড়ে। তাই প্রথম যেহেতু বলেছে, তাই প্রথম আমরা যদি বর্ণনা করি সেক্ষেত্রে আমরা বলবো যে প্রথম মানুষের আবির্ভাব হয় আফ্রিকা মহাদেশে। উত্তর হবে এই ঠিক। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট পরের প্রশ্নটা বলছে যে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন। মৌর্য বংশ আমরা দেখেছি যে আমরা একদম সাধারণ যে ইতিহাস পড়েছি, মৌর্য বংশ, গুপ্ত বংশ, গুপ্ত সাম্রাজ্যের যে ইতিহাস, এটাও একদম উপর উপর ইতিহাসেরই প্রশ্ন, যে আমরা একদম সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। এখানে দেখি অপশনগুলো কি কি বলেছে। এতে বলেছে বৃহদ্রথ, বিতে কালাশোক, সিতে উদয়ন আর ডিতে এদের মধ্যে কেউ নয়। দেখি তাহলে একে একে আগে জেনে নেব কে কোথাকার রাজা। প্রত্যেকটা অপশানে যে যে নামগুলো আমরা পাচ্ছি জেনে নিই আগে। প্রথমে বলেছে যে বৃহদ্রথ, তাহলে দেখি এখানে মানে আমরা জানি মূলত যে আগেও আমরা পড়েছি, এরপরে আমাদের এই যে সেশনটা শুরু হয়েছে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা বিষয় আরো ধরে ধরে প্রত্যেকটা টপিক চ্যাপ্টার ধরে ধরে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাতে আরো ভালো করে হয় তার জন্য খুব ভালো করে পড়ানো হচ্ছে। তারই মধ্যে আমরা দেখি বলছে যে বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট, যাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন। তাহলে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ, বুঝতে পারলাম ইনি হলেন শেষ সম্রাট, আর তাকে কে হত্যা করেছিলেন? তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে যে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে। তাও বাদবাকি পাশে পাশে যে অপশন রয়েছে সেগুলো নিয়েও আমরা একটু জেনে রাখি, তাহলে কি হবে পরবর্তীতে হয়তো এই কোশ্চেনটা দেবে না, কিন্তু পরবর্তী অপশানে যেটা রয়েছে তাকে দিয়ে কোনো কোশ্চেন দিয়ে দিতে পারে। যেমন বলছে যে কালাশোক, কালাশোক কে ছিলেন? কালাশোক ছিলেন শিশুনাগ বংশের একজন রাজা। জানতে পারলাম পরবর্তীতে প্রশ্ন হতেই পারে যে শিশুনাগ বংশের একজন রাজা কে ছিলেন, সেখানে অপশন এইভাবে এই কটা অপশনই দিতে পারে, সেক্ষেত্রে আমরা তখন কালাশোক অপশন চুজ করব। ঠিক এই জন্যই এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস মানে যে আমি বিগত বছরের প্রশ্ন পরপর এর উত্তর, এই প্রশ্নের উত্তর এ, ওই প্রশ্নের উত্তর বি, এইভাবে পড়বো না। এটা হলো কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া, যে সেই প্রশ্নটা পড়বো তার সাথে যা যা অপশন আছে তার কি উত্তর হতে পারে, সেটা কোন টপিক, এইভাবে আমরা পড়বো। তাহলে কালাশোক জানতে পারলাম। এবার উদয়ন, উদয়ন দেখি, উদয়ন ছিলেন হর্ষঙ্গ বংশের রাজা এবং পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা। তাহলে উদয়ন যদি এবার এখানে বুঝতে পারছি যে উদয়ন ছিলেন হর্ষঙ্গ বংশের রাজা, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা। সেম ভাবে এটাকে দিয়ে প্রশ্ন হতে পারে যে হর্ষঙ্গ বংশের রাজা
এই যে হর্ষঙ্গ বংশের রাজা বা পাটলিপুত্র নগরীর একজন প্রতিষ্ঠাতা, সেক্ষেত্রেও যদি এই 4টে অপশনই দেয়, সেক্ষেত্রে আমরা তখন আর বৃহদ্রথ বা কালাশোক কোনো অপশানে চুজ করব না, তখন আমরা উদয়ন বলবো। ঠিক একইভাবে এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে একটা প্রশ্নকে ঘিরে আমরা যে এখানে 3টে অপশান, তাহলে 3টে অপশানে 3টে কোশ্চেন আমরা দেখতে পেলাম যে এই 3টে কোশ্চেন হতে পারে। নেক্সট দেখি, 2টো কোশ্চেন হলো আমাদের। 3 নম্বরে বলছে যে কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। এটা খুব একদম যে আমরা নানান রকম সেই ছোটবেলা থেকে কোনো কুইজ কম্পিটিশন, কোনো রকম প্রতিযোগিতা, যে ছোট 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 ভাইবা মূলক পরীক্ষা দিয়েছি, যে স্কুলে, এটা একদম সেই কথায় এখনকার দিনে ভাইরাল কোশ্চেন। বলছে যে কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত, খুব খুব দেওয়া হয়, যে কোনো প্রোগ্রামে হোক, অনুষ্ঠানে হোক, এই কোশ্চেনটা থাকবেই। ঠিক সেরকমই সেই সময় যে খুব কঠিন কোশ্চেন হয়েছে এমনটা নয়, কিন্তু তুলনামূলকভাবে সোজাই হয়েছে। আবার এখনো ধরতে গেলে দেখা যাবে যে খুব যে কঠিন না তা নয়, পড়াশোনা করতে হবে, সব পড়ে সব মাথায় করে তো আর পরীক্ষা হলে সব মাথায় থাকে না, আমাদের বুদ্ধি দিয়ে একদম সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে। যেমন দেখি অপশানে কি আছে, প্রথম চন্দ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সি সমুদ্রগুপ্ত, আর এদের কেউ নন। এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে এক্ষেত্রে কিন্তু কিছু কিছু অপশন আগে আমরা দেখতে পাচ্ছি যে খুব সিঙ্গেল অপশন, কিন্তু হতে পারে যে এখন যেমন কোশ্চেন ট্রেন্ড আসছে, একসাথে দুটো অপশনে থাকে, বা একসাথে বলে এ বি সি উভয়, বা এরকম হতে পারে। কিন্তু যেহেতু সিঙ্গেল কোশ্চেন, সিঙ্গেল অপশন বা খুব ভালো কোশ্চেন, দেখে নিই এবার অপশনের যে প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করে নিই, তারপরে আমরা আস্তে আস্তে দেখবো যে কোন অপশনটা ঠিক। প্রথমেই দেখি, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মা কুমার দেবী লিচ্ছবি রাজবংশের, এটা বন্যা নয়, কন্যা হবে, এটা বন্যা হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়ে গেছে, টাইপে অটোমেটিক হওয়ায় কিছু কিছু এরকম হয়ে যায়, এটা কন্যা। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মা কুমার দেবী লিচ্ছবি রাজবংশের কন্যা হওয়ায় তিনি নিজেকে লিচ্ছবি দৌহিত্র, লিচ্ছবিদের নাতি বলে পরিচয় দিতেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সমুদ্রগুপ্তের সাথে সম্পর্ক, তাহলে লিচ্ছবি দৌহিত্র, তাহলে কে, কোন রাজা, সমুদ্রগুপ্ত। বুঝতে পারলাম যে এটা অপশন সি সঠিক। কিন্তু একই সাথে আমরা পরবর্তী যে অপশানগুলো ছিল, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, এগুলো একটু জানবো। প্রথম চন্দ্রগুপ্ত কে, ইনি সমুদ্রগুপ্তের পিতা। তাহলে দেখো একই, কিন্তু সেই গুপ্ত বংশই সমুদ্রগুপ্ত তো লিচ্ছবি রাজ, এই যে দৈহিত্রী, আর প্রথম চন্দ্রগুপ্ত তাহলে কে, ইনি সমুদ্রগুপ্তের পিতা এবং গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর যে আর একটা অপশানে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, ইনি সমুদ্রগুপ্তের পুত্র এবং তিনি শকদের পরাজিত করে শকারী উপাধি পেয়েছেন। তাহলে একই ফ্যামিলি 3জন, তাহলে এক একজনের দেখো এক এক বৈশিষ্ট্য, এক একজনের এক এক বৈশিষ্ট্য। এই প্রথম চন্দ্রগুপ্তকে সমুদ্রগুপ্তের পিতা, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইনি। আবার একই সাথে সমুদ্রগুপ্ত কি, এই প্রশ্নের উত্তর আমরা পেলাম লিচ্ছবি দৌহিত্র। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যকে, ইনি হলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সমুদ্রগুপ্তেরই পুত্র এবং তিনি শক, যে শক ছিল সেই শকদের পরাজিত করে শকারী উপাধি পেয়েছিলেন। প্রশ্ন হতেই পারে পরবর্তীতে যে শকাদি উপাধি পেয়েছিলেন কোন রাজা, তখন এই একই অপশন তুলে দিতে পারে। কখনো কখনো কি হয়, কোনো কোনো পরীক্ষায় দেখা যায় আমাদের রাজ্যে যারা কোশ্চেন ফিট করেন কি করেন, সেই অলসতার চালাকির সাথে প্রশ্ন, সেক্ষেত্রে তাহলে আমাদের খুব ভালোই হবে যদি এরকম একটা ঘুরিয়ে অপশন একই রাখে বা এই অপশন থেকে প্রশ্ন দিয়ে দেয়, তাহলে খুবই ভালো। কিন্তু তবুও আমাদের প্রস্তুতি প্রথম থেকেই খুব ভালো করে নিতে হবে, যে এটা ভেবে পড়বো যে যেখান থেকেই আসুক যেন আমরা একটা কোশ্চেনও না ছেড়ে আসি, সব কোশ্চেন সঠিক উত্তর দিয়ে একদম সমস্ত সঠিক যেন উত্তর করে আসতে পারি। এই যে ঠিক একই সাথে, এই যে বললাম যে অলসতার সাথে কোশ্চেন করা, কারণ এই একই,
এই একই বংশ, একই এই যে ডেটাতে আমি যা পড়লাম, ঠিক পরের কোশ্চেনটা একইভাবে আমি তাই দেখতে পাচ্ছি, সেই জন্যই বললাম। বলেছে সরকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন, কি সুন্দর, মানে যিনি কোশ্চেন, মানে একদম কি সুন্দর সহজ কোশ্চেন, একেবারে একই জায়গা থেকে কোশ্চেন, যে ওই যে বললাম একই রকম একই অপশানে দুটো কোশ্চেন একই সাথে হয়ে গেল, এক এই আগের কোশ্চেনের এইখানেই রয়েছে, এই যে উপাধি পেয়েছিলেন। তাও দেখি এখানকার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বর্ণনা করব। প্রথম চন্দ্রগুপ্ত, এটাতে একই অপশান, কপি পেস্ট। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সি সমুদ্রগুপ্ত, ডি এদের কেউ নন। কি বলছে যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারত থেকে সব শাসকদের উচ্ছেদ করে সরকারি শাসকদের বিনাশকারী উপাধি ধারণ করেন। তাহলে যে 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমরা আগেও দেখেছি, এই আগের কোশ্চেনের যখন ব্যাখ্যা আমি যে অ্যাড করেছি সেখানে আমাদের জানা হয়েই গেছে যেরকম প্রশ্ন, আবার এখানেও আমি এই যে অ্যাড করে দিয়েছি যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এখানে বলেছি যে ইনি ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র, ইনি শক শাসকদের উচ্ছেদ করে সরকারি বা শকদের বিনাশকারী উপাধি ধারণ করেন। তাছাড়া এই যে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর সমুদ্রগুপ্ত ইনি ভারতের নেপোলিয়ানও বলা হয়। আগে যেমন এটা এনাকে লিচ্ছবি দৈত্র একটা পেয়েছি, হতে পারে এবার বলতে পারে ভারতের নেপোলিয়ান, এরকম প্রশ্ন আসতেই পারে ভারতের নেপোলিয়ান। কোন রাজাকে বলবো? সেক্ষেত্রে সমুদ্রগুপ্ত, মানে সমুদ্রগুপ্তের সাথে এই দুটো প্রশ্নর, এই যে দুটো নাম কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে থেকেই আমরা এতগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি, যে এতগুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তর বি, সরকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ব্যাস হলো। নেক্সট যাই দেখি। এটা খুব সোজা, এটা ওই যে ভীষণ সাধারণ জ্ঞানমূলকই কোশ্চেন, মানে খুব যে গভীর এখন যেমন আসে একদম সেই ইউপিএসসি লেভেলের কোশ্চেন, এতটা কঠিন নয়, খুব সাধারণ মানে জ্ঞানমূলক কোশ্চেনের মধ্যেই পড়ে যাচ্ছে এটা। এটাও আমরা সচরাচর সেই ছোটবেলা থেকে বিভিন্ন প্রোগ্রামে, অনুষ্ঠানে, কুইজে সব সময় আমরা এটা সবসময় আমাদের থাকতোই, একদম ঠোঁটের সামনেই থেকে যেত এর প্রশ্ন উত্তর। আইহোল প্রশস্তি রচনা করেন, কি আইহোল প্রশস্তি রচনা করেন দেখি, মানে এটা স্বাভাবিক সমস্ত ছাত্রছাত্রীরই জানা। আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। যদি আমরা লিপি চ্যাপ্টার পড়ি, যে অশোকের বিভিন্ন যে শিলালেখগুলো রয়েছে, তারপরে যে বিভিন্ন যে আমাদের বিখ্যাত শিলালেখ, তারপরে গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যের যে শিলা, সেই শিলার মধ্যে পড়তে গেলে একদম ভীষণ যে পরিচিত আইহোল রবিকীর্তির লেখা। তাছাড়া আমরা অন্যান্য অপশনগুলো একইভাবে বর্ণনা করব। দেখি প্রথমেই এই যে রবিকীর্তি, ফার্স্ট আনসার এ, আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন এই রবিকীর্তি। আইহোল প্রশস্তি রচনা করেন যেখানে তিনি হর্ষবর্ধনের বিরুদ্ধে পুলকেশীর বিজয়ের বর্ণনা করেছেন। এখানে কিছু মানা নেই, যে একটু মিস্টেক আছে, টাইপ মিস্টেক। এবার হর্ষবর্ধন কে ছিলেন যদি বলি, হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশের যিনি রাজা, হ্যাঁ, রাজা প্রভাকর বর্ধনের ছোট পুত্র। রাজ্যবর্ধন, হর্ষবর্ধন আর তার একটা কন্যা রাজ্যশ্রী, পুষ্যবতী বংশ। পরবর্তীতে এই হর্ষবর্ধন নিয়েও অনেক ইতিহাসিক কোশ্চেন দেখা যায় যে খুব আসে। এই হর্ষবর্ধনের আবার সভাকবি ছিলেন বাণভট্ট। কিছু যে এগুলো যে কোন রাজা কার কি সভাকবি, এগুলো খুব পরিচিত, মানে এগুলো একটু সাধারণ জ্ঞানমূলক, জানতেও ভালো লাগে, পড়ে রাখতে হয় একটু। নেক্সট এই যে গৌতমী পুত্র সাতকর্ণী, এখানে গৌতমী পুত্র সাতকর্ণী জেনে নিই কি। গৌতমী পুত্র সাতকর্ণী ইনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। যে সাতবাহন রাজা ছিল বংশ ছিল, সেই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। এবার যেমন আইহোল প্রশস্তি রচনা, পরবর্তীতে এরম কোশ্চেন, এখান থেকে এমন কোশ্চেন আসতে পারে যে সাতবাহন বংশের একজন শ্রেষ্ঠ রাজা কে,
এই সেম 4টে অপশনই দেবে, তখন আমরা গৌতমীপুত্র সাতকর্ণী এরকম অপশনটা চুজ করব। দেখি নেক্সট, বশিষ্ঠপুত্র পুলুমাই। এই যে বশিষ্ঠপুত্র পুলুমাই, ইনিও একজন গুরুত্বপূর্ণ সাতবাহন রাজা ছিলেন। একইভাবে শ্রেষ্ঠ রাজা যেমন আমরা সাতকর্ণী, ইনিও একজন গুরুত্বপূর্ণ সাতবাহন বংশের রাজা। এবার যদি সেক্ষেত্রে এই অপশনটা না দেয়, রবিকীর্তি, গৌতমীপুত্র সাতকর্ণী বা বাবর বা কোনো রকম সমুদ্রগুপ্ত এরকম অপশন থাকলে তখন আমরা গৌতমীপুত্র সাতকর্ণী, বা আবার যদি বলি যে একজন গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে যদি গৌতমীপুত্র সাতকর্ণী না থাকে তখন আমরা বশিষ্ঠপুত্র পুলুমাই এই অপশন চুজ করব। নেক্সট দেখি, তাহলে 5 নম্বর কোশ্চেনের উত্তর হবে রবিকীর্তি। এই যে আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি, অপশন এ। আর 6 নম্বর হলো, দেখি 6 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন। দ্বিতীয় পুলকেশী মূলত মানে কাকে পরাজিত করেছিলেন? দেখি দ্বিতীয় পুলকেশী কি বলছে। প্রথম অপশনে বলছে চন্দ্রগুপ্ত মৌর্যকে, হর্ষবর্ধনকে, দ্বিতীয় নাগভট্টকে, এদের কেউ নন। তাহলে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কে ছিলেন একটু জেনে নিন। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ছিলেন নর্মদা নদীর তীরে উত্তর ভারতের শক্তিশালী সম্রাট। হর্ষবর্ধনকে ইনি পরাজিত করে না, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নর্মদা নদীর তীরে যে উত্তর ভারতের শক্তিশালী সম্রাট হর্ষবর্ধন, তাকে পরাজিত করে তার দক্ষিণ ভারত অভিযান প্রতিহত করেন। এই যে একটু আগে বললাম যে পুষ্যভূতি বংশের রাজা প্রভাকর বর্ধনের ছোট পুত্র ছিল রাজা হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনকেই দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন। তাহলে এক্ষেত্রে আমরা অপশন কি হবে? 6 নম্বরের অপশন হবে অপশন বি, হর্ষবর্ধনকে। তাহলে এই দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেছিলেন? এই যে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। এর সাথে সাথে দেখি চন্দ্রগুপ্ত মৌর্য, না এনাকে তো পরাজিত করেননি। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি অনেক আগে রাজত্ব করতেন এখানে। আর দ্বিতীয় নাগভট্ট, ইনি গুর্জর প্রতিহার বংশের রাজা ছিলেন। তাহলে এমন একটা কোশ্চেন হতেই পারে যে গুর্জর প্রতিহার বংশের একজন রাজার নাম কি? কি জেনে রাখলাম আমরা? দ্বিতীয় নাগভট্ট। মানে একটা কোশ্চেন আসছে ঠিকই, কিন্তু এই অপশনগুলো থেকে আমরা কম করে হলেও 3টে কোশ্চেনের ধারণা পাচ্ছি যে এই রকম 3টে কোশ্চেন হতে পারে। হলো 6টা কোশ্চেন আমাদের। দেখি পরবর্তী, মূলত যে 60টা কোশ্চেন থাকে মানে 60, তার মধ্যে কম করে হলেও প্রায় 30টা কোশ্চেন হিস্ট্রি থেকে থাকেই ম্যাক্সিমাম। যদিও খুব কম সংখ্যক পরীক্ষা হয়েছে, কিন্তু বিগত বা এই যে সিটেট হচ্ছে, সিটেটের ধাঁচেই তো লাস্ট এনসিটিকে যে রুলস, সেই রুলস ফলো করে যে 2015 সালে একদম সুন্দর পরীক্ষা হয়েছিল, একদম সুন্দর কোশ্চেন, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে অনেকটাই সিটেটকে ফলো করে কোশ্চেনটা করা। সিটেটের যে বিগত প্রশ্নগুলোও দেখা যায় যে আমরা সিটেটের জন্য যে পড়াই, সেক্ষেত্রে আমরা দেখি ভালো কোশ্চেন হয়। মানে ইতিহাস যদি খুব ভালো করে পড়া থাকে, কম করে, খুব যে গভীর তা নয়, 30টা কোশ্চেন হামেশাই 30 নম্বর হামেশাই চলে আসবে। দেখি 7 নম্বর বলছে যে হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন। এটাও তো একদম যে ছোট ছোট আমরা বাচ্চাদের পড়াই, একদম, বা যারা আর কি কোনো স্কুল বা কোনো কিছুর সাথে যুক্ত রয়েছে, তারা একদম যে হিউয়েন সাং, এই নামটা একদম সেই ছোট্টবেলার থেকে আমাদের কাছে পরিচিত। কার রাজত্বকালে এসেছিল? এই যে অপশানে কি বলছে, এই চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, দ্বিতীয় নাগভট্ট, এদের কেউ নন। দেখি প্রথম বলি, অপশান প্রত্যেকটাই আমরা বর্ণনা করব। যদি আমরা দেখি, হিউয়েন সাং হলেন হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন। এই হর্ষবর্ধন মানে এই হর্ষবর্ধনের জীবনচরিত নিয়েই বাণভট্ট হর্ষচরিত রচনা করেছিলেন। আর যে পরিবারের কথা, তার বাবা প্রভাকর বর্ধন যে দাহ জ্বরে মারা যান, তার যে বড় ভাই, তার বোনকে যে কারাগারে বন্দি করে রাখা হয়, সমস্ত কিছু উনি বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি খুব সুন্দরভাবে রচনা করেছেন। একটা আখ্যায়িকামূলক ঐতিহাসিক রচনা। কখনো কখনো কিছু গ্রন্থ লেখকের নাম মনে রাখতে হয় আমাদের অন্যান্য পরীক্ষার জন্য, তার জন্য আমি এটা বলে দিলাম যে হর্ষবর্ধনের এই জীবনচরিত নিয়েই বাণভট্ট হর্ষচরিত লিখেছিলেন। এই মানে হর্ষবর্ধন আসছে দেখে রিলেটেড আমি এই কোশ্চেনটা বলে রাখলাম।
তাহলে এর উত্তর হবে হর্ষবর্ধন। কারণ দেখি এই যে নিচে আমি সব লিখে রেখেছি বর্ণনাগুলো। বিখ্যাত চীনা পর্যটক ছিলেন এই হিউয়েন সাং। তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্যই কিন্তু এই পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে এই ভারতে এসেছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে উনি একজন বৌদ্ধ ধর্ম যে জ্ঞান তা জানার জন্য এসেছিলেন। কোন রাজার সময়, এটাই আমাদের প্রশ্ন এসেছে। হর্ষবর্ধন রাজা যখন হর্ষবর্ধন রাজত্ব করছিলেন তখন এসেছিলেন। তাহলে বাদবাকি দেখি, বাদবাকি রাজাদের সময় আসেননি কেন? চন্দ্রগুপ্ত মৌর্য তার সময়ে, যে এটা একটু স্পেলিং এ টাইপ মিস্টেক হয়ে গেছে, গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের বার এসেছে হিউয়েন সাং এসেছিল, আসতেই পারে পরবর্তীতে। এগুলো যে কোন রাজার সময়ে, কোন পর্যটক এসেছেন, কেন এসেছেন, এগুলো একটু জেনে রাখতে হবে। যেমন এক্ষেত্রে আমরা জানলাম, প্রশ্নটা উল্টেও দিতে পারে যে হর্ষবর্ধনের রাজত্বকালে বিখ্যাত কোন পর্যটক এসেছিলেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য? অবশ্যই অপশন হিউয়েন সাং। ঠিক একই রকম ভাবে যদি আসে, এই অপশন থেকে আসলো যে চন্দ্রগুপ্ত মৌর্যর সময়ে কোন পর্যটক এসেছিলেন ভারতে, বা মেগাস্থিনিস ভারতে এসেছিলেন সেই সময় রাজা কে ছিলেন? তাহলে মেগাস্থিনিস যখন ভারতে এসেছিলেন, যে গ্রিক দূত, ইনি কিন্তু আবার পর্যটক মানে গ্রিকের দূত হয়ে এসেছিলেন। সে তাহলে তখন চন্দ্রগুপ্ত মৌর্য, যে মেগাস্থিনিস যখন ভারতে আসেন তখন সেই সময় কার সময়কাল চলছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় নাগভট্ট, ইনি গুর্জর প্রতিহার বংশের শক্তিশালী রাজা। তাই এক্ষেত্রে এই অপশনটাও হবে না, এ সি কোনোটাই হবে না, হবে বি। প্রত্যেকটাই আমরা ধরে ধরে আলোচনা, ধরে ধরে ব্যাখ্যা করা হলো। এবার এই মেগাস্থিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন হিউয়েন সাং পড়লাম, আর এটা মেগাস্থিনিস, একই প্রশ্নে অপশনের মধ্যে আমরা দুটো কোশ্চেন জানতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাই। সুলেমান ছিলেন একজন কি? সুলেমান, এটাও ইতিহাসে একটা বিখ্যাত নাম, সুলেমান। সুলেমান কে ছিলেন? কে আরব পর্যটক, ফরাসি পর্যটক, চৈনিক পর্যটক, না কোনোটি নয়? দেখি প্রত্যেকটা আমরা অপশন খুব ভালো করে প্রত্যেকটা অপশনই ব্যাখ্যা করব, সাথে সঠিক উত্তরটাও জানবো। কে সুলেমান কে ছিলেন? আরব পর্যটক, আরবের লোক ছিলেন সুলেমান। দেখবে এখনো অনেক মানুষের নাম সুলেমান থাকে, খুব সুন্দর নাম সুলেমান, আরব পর্যটক। তাহলে দেখি এই যে বর্ণনা করেছি, সুলেমান ছিলেন একজন আরব বণিক ও পর্যটক, যিনি পাল ও প্রতিহার বংশের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তার যে ভ্রমণ বৃত্তান্ত তিনি লিখেন। আর ফরাসি পর্যটক ছিলেন, এরকম ফরাসি থেকে অনেকগুলো যে পর্যটক এসেছিলেন তার মধ্যে দেখো বার্নিয়ের প্রমুখ, যে মুঘল যুগে এনারা এসেছিলেন। আর চৈনিক পর্যটকের মধ্যে ফাহিয়েন, হিউয়েন সাং প্রমুখ। আগের কোশ্চেনে আমরা দেখেছি এই যে হিউয়েন সাং। দেখবে চীনে, যেটা আমাদের এখন আমরা চীনের মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের এখন, আগেও ছিল এখনো খুব প্রভাব দেখা যায়। এবার যেহেতু আমাদের যে বুদ্ধদেব যে বোধি লাভ করেছিলেন, আমাদের ভারতের অনেকটা অংশ জুড়ে ওনার অনেক কৃতিত্ব রয়েছে, যে ত্রিপিটক রয়েছে তার, সেই সময় যে জ্ঞান অর্জনের জন্য তিনি তখন হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন আমাদের এখানে, হর্ষবর্ধনের সময়কালে। ঠিক একই রকম ভাবে চৈনিক পর্যটক ফাহিয়েন, এরকম আরো রয়েছে ফরাসি পর্যটক। এক্ষেত্রে যেহেতু নাম দিয়ে দিয়েছে যে সুলেমান, এরকম ভাবে পরবর্তীতে দিতে পারে ফাহিয়েন কোন পর্যটক, এই একই এই চারটে অপশনই দেবে। তখন আমরা কি চৈনিক পর্যটক ফাহিয়েন ছিলেন। এক্ষেত্রে আমরা অপশন কি পেলাম? সুলেমান ছিলেন আরব পর্যটক। আটের কোশ্চেন এর সঠিক উত্তর হলো এ। নেক্সট যাই। এই যে হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি হলো, এটার এ বি এ টু টাইপ মিস্টেক হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এই যে এ বি সি আর ডি।
তাহলে হরপ্পা সভ্যতা এটাও একদম, এই যে একটা ঋত্বিক রোশনের বই তৈরি হয়ে গেছে এই সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতাকে কেন্দ্র করে। হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি কি? সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, না কোনোটি নয়? দেখি, বলছি মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতা হলো টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে হরপ্পা সভ্যতা সমসাময়িক এবং এদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল। তাহলে অপশন কি? এ। এ হলো এই যে সুমেরীয় সভ্যতা। যেহেতু এক্ষেত্রে আমরা এই যে মেসোপটেমিয়ার যে সুমেরীয় সভ্যতা, এটা টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে হরপ্পা সভ্যতার সমসাময়িক এবং এদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল। এই যে এদের মধ্যে বাণিজ্যিক যে সম্পর্কটা ছিল। তাহলে অপশন কি হবে? অপশন হবে এ, সুমেরীয় সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা হলো সুমেরীয় সভ্যতা। এই যে কারণটা আমি এখানে এই যে স্টার দিয়ে দিই। নেক্সট যে মিশরীয় সভ্যতা জেনে নিই। মিশরীয় সভ্যতা কি? মিশরীয় সভ্যতা এটিও প্রাচীনভাবে সুমেরীয় সভ্যতার সঙ্গেই হরপ্পার যে বাণিজ্যিক সম্পর্ক বেশি প্রমাণিত, এটা একটা প্রমাণ করছে। আর একটা গ্রিক সভ্যতা, এটি হরপ্পা সভ্যতার অনেক বেশি লাভ করছে সেটার বর্ণনা করছে। তাহলে সমসাময়িক সভ্যতাটা যদি বলে কি, তাহলে সেটা একদম সেই সময়ের সুমেরীয় সভ্যতা। অপশন এ হবে সঠিক উত্তর। এই যে অপশন যে এ, এ হবে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা এটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখি যাজ্ঞবল্ক্য। আমরা এই যে বললাম যে কোন গ্রন্থ কার লেখা, কিছু কিছু যে আমাদের বৈদিক সভ্যতা থেকে অনেক প্রশ্ন আসে অন্যান্য কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেক্ষেত্রেও, তার মধ্যে কিন্তু কিছু নাম, অথর নেম থাকে, তারপরে বুক নেম থাকে। সেক্ষেত্রে যাজ্ঞবল্ক্য ঋষিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাজ্ঞবল্ক্য ঋষি কে ছিলেন? ইনি ছিলেন, যাজ্ঞবল্ক্য আমি বলেই ফেলছি যে ঋষি। যাজ্ঞবল্ক্য একজন ঋষি ছিলেন, বৈদিক ঋষি ছিলেন। তাছাড়া তিনি যে অদ্বৈত বেদান্তের দার্শনিক ছিলেন। তাহলে এখানে অপশন হবে সি। এই যে তিনি ঋষিও ছিলেন, দার্শনিকও ছিলেন। এ এবং বি উভয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ এবং বি উভয়। এই যাজ্ঞবল্ক্য ঋষির যে দুজন স্ত্রী ছিলেন, মৈত্রী আর গার্গী। বিম্বিসার, এই যে নামটা আমরা একদম যদি বুদ্ধচরিত পড়ি, বুদ্ধদেবের ইতিহাস পড়ি, তার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশীয় রাজা। এই যে অপশন সি, বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশীয় রাজা। তাছাড়াও আমরা প্রত্যেকটা অপশন পড়ি, দেখি ভালো করে যে বিম্বিসার ছিলেন মগধে, এটা ধ হবে। কিছু কিছু টাইপে অটোমেটিক এরর হয়ে যায়। মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং গৌতম বুদ্ধের সমসাময়িক একজন প্রভাবশালী রাজা। ওই যে বললাম গৌতম বুদ্ধের যখন, একটু গল্পটা বলি, যে শুদ্ধোধন নামে যে রাজা ছিলেন, তার স্ত্রী ছিলেন মায়াদেবী। হ্যাঁ, তো দৈব পুত্র যে তখন ওনাদের জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ। তিনি তো খুব, তখন যখন জন্মগ্রহণ করেন তখন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়, সমস্ত দেব দেবতারা এসে তাকে আশীর্বাদ করেন। মানে সবাই বলেন, একজন ছিলেন ঋষি অসিত মুনি, তিনি এসে তার ভবিষ্যৎবাণী করেন যে ইনি যদি রাজা হন তাহলে ইনি একজন মানে সর্বজয়ী একদম চক্রবর্তী সম্রাট হবেন। আর যদি উনি সমস্ত কিছু ত্যাগ করেন তাহলে উনি একজন কি বোধি লাভ করবেন, একজন সিদ্ধার্থ পুরুষ হবেন। তাই তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। আর বলেছিলেন যে ইনি এই জগৎ সংসার থেকে ঊর্ধ্বে। এবার যে কোনো পিতা সবাই চায় যে তার পুত্র হবে খুব সাধারণ আর বাকি পাঁচটা মানুষের মতোই সংসার জীবনযাপন করবে। কেউ তো চায় না যে এরকম সংসার ত্যাগী হোক। তাই তার বাবা কি করতেন, যে মানে সমস্ত দুঃখ দূর কষ্ট থেকে তাকে দূরে রাখতেন। মানে একদম পাতালে সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে সমস্ত সুখে সর্বসুন্দরভাবে সুসজ্জিত করে তাকে রাখতেন। তার বিয়ে দেওয়া হয়েছিল যশোধারা, তার একটা পুত্রও হয় রাহুল।
তো এরকম ভাবে তো হয় না। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাদের নির্দিষ্ট একটা কাজ আছে, তাদের নির্দিষ্ট কিছু ডিউটি রয়েছে। ঠিক সেরকমই মার দানব নামে একজন মায়া করে তার একদিন তার হঠাৎ যে ইচ্ছা হয়, যে মায়ার জন্য তার ইচ্ছাটা হয় যে সে একদিন নগর ভ্রমণে যাবে। যেহেতু তার বাবা জানে, শুদ্ধোধন কিন্তু জানে যে আমার পুত্র যদি এরকম দেখে তাহলে এই তার তো রয়েছে, সে ত্যাগী হয়ে যাবে। সেই জন্য সে সমস্ত রাজ্য নগরী সুন্দর করে সাজিয়ে ফেলে। এবার সমস্ত যে রাজ্যের থেকে সমস্ত যারা দুঃখ, মরা মৃতদেহ, যা কিছু খারাপ জিনিস সব সরিয়ে ফেলে। কিন্তু এই যে মায়া, মার দানব মায়া করে ঠিক তখনই এক বিকলাঙ্গ মৃত তার সামনে প্রদর্শন করে। তখন যে আমাদের বুদ্ধদেবের তার মানে চৈতন্য হয় যে না, আজকে আমি যে এত সুন্দর নই, তাহলে আমার এই দেহটাও একদিন নষ্ট হয়ে যাবে, আমিও মারা যাব, আমিও এরকম আমার চেহারাটাও এরকম বিকৃতি হয়ে যাবে। তখন তার আর সংসারে আর মন কিছুতেই থাকে না। তখন সে আস্তে আস্তে সমস্ত কিছু খারাপ লাগতে শুরু করে। আসে না অন্তঃপুরীতে, রাজপ্রাসাদে, তখন যে তার যে নানান রকম যে পরিচারিকা, স্ত্রী, কাউকে আর ভালো লাগে না। হঠাৎ তখন একদিন রাত্রেবেলা যখন সকলে ঘুমিয়ে রয়েছে, তখন সে যে তার রাজপ্রাসাদ ত্যাগ করে। তারপরে আস্তে আস্তে সে তপবন থেকে এই যে বিম্বিসার তাকে অনেক সাহায্য করেছিল তার বোধি লাভের জন্য। তাই এইখানে এই পয়েন্টটার জন্য আমি ছোট্ট গল্পটি বললাম যে গৌতম বুদ্ধের সমসাই ছিলেন, মানে গৌতম বুদ্ধের সাথে বিম্বিসার যুক্ত। তাই এই যে বিম্বিসার ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং গৌতম বুদ্ধের সমসাময়িক। তাহলে অপশন সি এটার সঠিক উত্তর। এই যে অপশন সি। সাথে সাথে আমরা দেখি অন্যগুলো। গুপ্ত বংশীয় এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতেই পারে যে গুপ্ত বংশীয় প্রথম সম্রাট কে ছিলেন, তাহলে শ্রীগুপ্ত বা ওই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, শ্রীগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেই পড়ে। আমরা এই অপশন থেকে কিন্তু একটা একটা করে কোশ্চেন পাচ্ছি। ঠিক একই রকম ভাবে মৌর্য বংশীয়কে, মৌর্য বংশীয় এবং বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আসতেই পারে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, আমরা জেনে রাখবো চন্দ্রগুপ্ত মৌর্য। দেখি নেক্সট কোশ্চেনে যাই আমরা। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার কখন? দেখি আলেকজান্ডার অপশনে বলেছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে, ধননন্দের শাসনকালে, অজাতশত্রু শাসনকালে, না কোনোটিই নয়। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে। দেখি তাহলে আলেকজান্ডার মূলত যে অজাত শত্রু শাসনকাল। দেখি তাও আমরা একদম ডিটেলসে পড়ি। 327 থেকে এই যে 326 যে খ্রিস্টপূর্বাব্দ, আমরা জানি খ্রিস্টপূর্বাব্দ কিন্তু ব্যাক বিফোর খ্রিস্ট। এই যে 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার যে শাসক আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন মগধের সিংহাসনে নন্দ বংশের শেষ রাজা ধননন্দে আসীন ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ইনি আলেকজান্ডারের প্রত্যাবর্তনের পর নন্দ বংশকে উচ্ছেদ করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। আর অজাতশত্রু শাসনকালে ইনি হর্ষঙ্ক বংশের রাজা এবং অনেক আগের শাসক ছিলেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে কোনটা হবে আমাদের অ্যান্সার। ওর জন্য আমি একটু বর্ণনা করে দিয়েছি যাতে কখনো ভুল না হয়। আমরা এই একটা কোশ্চেন পড়ছি ঠিকই, কিন্তু সাথে সাথে জেনে যাব যে কখনো মনে হতে পারে অপশানে আমরা এটা দেখেছিলাম। পরীক্ষায় হলে কি হয়, আমাদের যখন এত প্রশ্ন দেখি প্যানিকে আমরা এটা এই অপশানটা ওটা মনে হয় দুটোই হবে, এটা হতে পারে। এর জন্য ব্যাখ্যাগুলো করা। তাহলে অপশন কি হবে? অপশন হবে বি, ধননন্দের শাসনকালে। কারণ এই যে 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার যে শাসক আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন মগধের সিংহাসনে নন্দ বংশের শেষ রাজা ধননন্দের এই যে ধননন্দ আসীন ছিলেন। এখানে তো বলে প্রশ্নটা এমনই করেছে যে আলেকজান্ডার ভারত আক্রমণ করে কার শাসনকালে, এই যে ধননন্দের শাসনকালে। ক্লিয়ার?
আর চন্দ্রগুপ্ত মৌর্য কেন নয় সেটা এই যে ব্যাখ্যা করা হচ্ছে। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এই যে ইনি আলেকজান্ডারের প্রত্যাবর্তনের পর কিন্তু নন্দ বংশকে উচ্ছেদ করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এটা অনেকটাই মানে এদের সময়ের অনেক ব্যবধান বোঝা যাচ্ছে, তাই এটা হতে পারে না। আর অজাতশত্রু শাসনকালে ইনি অসংখ্য বংশের রাজা এবং এরা অনেক আগের শাসক ছিলেন। নেক্সট, তাহলে যে 12 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? বি, ধননন্দের শাসনকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। এই যে অপশন বি, ধননন্দের শাসনকালে। ঝিলমের বিতস্তা যুদ্ধ, হ্যাঁ ঝিলমের বিতস্তা যুদ্ধ। ঝিলমের বিতস্তা যুদ্ধ দেখি, পুরু এবং আলেকজান্ডারের মধ্যে, না অশোক এবং আলেকজান্ডারের মধ্যে, না বিন্দুসার এবং আলেকজান্ডারের মধ্যে, না এদের কেউ নয়। দেখি আমরা অপশনগুলো বর্ণনা করব। 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলম বা যে হিদাসপিসের যুদ্ধ ম্যাসিডোনিয়ার শাসক আলেকজান্ডার এবং পৌরব রাজ্যের রাজা পুরুর মধ্যে সংঘটিত হয়েছিল। যে আমরা পুরু বংশ পড়েছি, পৌরব। তাহলে ঝিলমের বিতস্তা যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? একদম যেহেতু যেটা উত্তর সেটা অপশানে আমি একদম আগেই রাখার চেষ্টা করেছি, যাতে একদম তথ্যটা চোখের সামনে কখনো ভুল না হয়। হতে পারে যে এইভাবে এই কোশ্চেনটাই তুলে দেবে না, কিন্তু বলতে পারে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধটার নাম কি? ঝিলমের বা বিতস্তার যুদ্ধ। তাও দেখি নেক্সট পরবর্তী আমরা যে অপশানগুলো সেগুলো দেখে নেব। বলছে যে অশোক এবং আলেকজান্ডারের মধ্যে কি? অশোক ও বিন্দুসার মৌর্য বংশের রাজা ছিলেন এবং তারা আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন না। তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম যে এখানে যে আমরা পড়েছি যে বিন্দুসার, অশোক, এদের সাথে আলেকজান্ডারের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু সেই সময়ে ছিলেনই না, তাদের সময় অনেক ব্যবধান, তাই এটা কখনোই হতে পারে না। আর নেক্সট আর একটা অপশানে কি? বিন্দুসার এবং আলেকজান্ডারের মধ্যে এদের কেউ নয়। না, এক্ষেত্রে যেহেতু অপশনের মধ্যে এটাই সঠিক যে পুরু এবং আলেকজান্ডারের মধ্যেই যে ঝিলমের বিতস্তার যুদ্ধ হয়। 13 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে এ। নেক্সট দেখি, 14। এটাও খুব সোজা। আমরা সেই ছোটবেলার থেকে বাবর, সেই বাবার হলো আবার জ্বর শাল্য ঔষধে, সেই যুগ থেকে বাবর পড়ে আসছি। একদম খুব ছোট্টবেলার, মানে প্রশ্নটাও দেখে মনে হচ্ছে ঠিকই যে খুব সহজ, কিন্তু এখন যেহেতু দীর্ঘদিন পরীক্ষা হয় না, কম্পিটিশনটা অনেকটাই বেড়েছে, তাই এতটা সোজা হয়তো মেবি হবে না, কিন্তু তবুও আমরা প্রস্তুতি পড়তে থাকবো ধীরে ধীরে, যে এই সহজ কঠিনের সাথে সাথে সহজটাকেও মাথায় রাখতে হবে, যে খুব কঠিন পড়তে গিয়ে সহজগুলোই ভুলে গেলাম এমনটা নয়। বাবরের জন্মস্থান কোথায়? এই যে দেখি বাবরের জন্মস্থান কোথায়? অপশান, এটারও অপশান এ। আসলে মনে হতে পারে যে অপশান সব এ হচ্ছে কেন, আসলে আমি এভাবেই সাজিয়েছি সুন্দর করে। এবার কিছু সিরিজ থাক, যে এ বি সি। এবার আমি যে সিরিজটা থেকে এই কোশ্চেনগুলো স্ক্যান করে করে আমি আলাদা করেছি, সেক্ষেত্রে অপশান ই। এই যে ফরগনা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের জন্ম মধ্য এশিয়ার ফরগনা উপত্যকায়, বর্তমানে যে উজবেকিস্তান সেখানে। তাহলে বাবরের জন্মস্থান কোথায়? ফরগনা, যেটা এখন বর্তমানে উজবেকিস্তান। আর দিল্লি দেখি, দিল্লি এটার সাথে কিন্তু বাবর জড়িত। কিভাবে জড়িত? দিল্লি এটি বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। যে তার যে মুঘল সাম্রাজ্য, বাবরের যে প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লি। ওই যে বললাম একটা কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে আমরা আরো অপশানে 4টে অপশান থাকলে 4টে কোশ্চেন খুঁজে পাচ্ছি। যেমন দিল্লি বলতেই পারে যে বাবরের যে প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল, এই 4টে অপশানই দেবে, ফরগানা, দিল্লি, আজমের। তখন আমরা অপশন চুজ করবো কি? দিল্লি। ঠিক, তাহলে জেনে নিই আজমের কি? এটি বাবুর সাথে নয়, এটি রাজস্থানের একটি
একটি ঐতিহাসিক শহর আজমের, এরকম আসতে পারে যে আমাদের কিছু যে জিআইজিকেতে থাকে যে আজমের রাজস্থানের একটি শহর, তার মধ্যে এরকম দিয়ে দেবে, তখন কি আজমের রাজস্থানের একটি ঐতিহাসিক শহর। এরও কিছু আরো ডেটা তোলা যায়, সেই ডেটা তুলতে গেলে একটা নোট বই তৈরি হয়ে যাবে, জন্য যেটুকু আমাদের একদম প্রয়োজনীয় আমি সেটুকুই তুলেছি। তাহলে আগে কোশ্চেনে অপশন কি, বাবরের জন্মস্থান, 14 নম্বরে অপশন এ। 15 নম্বরটা কি বলছে, ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন? এটা একটু সভায় হবে, সবাই হয়ে গেছে, সভায়, সভাই হবে, রাজসভা, এই যে সভা, রাজসভায় উপস্থিত হয়েছিলেন কার? দেখি অপশানে কি বলছে, এটা হবে জাহাঙ্গীর, এই যে অপশন এ সঠিক। তা আমি বর্ণনা করে দিচ্ছি কারণটা। ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত হিসেবে কিন্তু ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1609 সালের মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় বাণিজ্যিক যে অনুমতি লাভের জন্য তিনি এসেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন। এখানে বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন হকিন্স কি দূত হিসাবে এসেছিল, কোন, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কোম্পানির দূত হিসেবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1609 সালে মুঘল সম্রাট তখন কে ছিলেন, জাহাঙ্গীর, জাহাঙ্গীরের রাজসভায় বাণিজ্যিক অনুমতি, যে আমাদের এখন যে ট্রেড লাইসেন্স এক কথায়, সেই বাণিজ্যিক অনুমতি লাভের জন্য আসেন। অপশনে আছে জাহাঙ্গীর, আমাদের সঠিক উত্তর হলো। দেখি আকবর, শাহজাহান এদের সম্পর্কে একটু জেনে নিই। আকবরকে হকিন্স রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে আকবরের উদ্দেশ্যেই রওনা দেন, কিন্তু পৌঁছানোর আগেই আকবরের মৃত্যু হয়। তাহলে এখানে কিন্তু আমরা আরো জানতে পারলাম যে এই যে হকিন্স, সে কিন্তু দূত হিসেবে তো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন, আবার কি আকবরের রাজসভায় যাওয়ার জন্য তিনি কিন্তু রওনা দিয়েছিলেন কার চিঠি নিয়ে, জেমসের চিঠি নিয়ে, কিন্তু পৌঁছানোর আগে কি হয়েছিল, আকবর মারা গেছিল। তাহলে পরবর্তীতে কোশ্চেন আমরা পেতেই পারি যে জেমস কার চিঠি নিয়ে আকবরের রাজসভায় হকিন্স গিয়েছিল, যে রওনা দিয়েছিল, কিন্তু পৌঁছানোর আগে আকবরের মৃত্যু হয়েছিল কার, জেমসের চিঠি নিয়ে। এই যে এই জেমসের চিঠি নিয়ে রওনা দিয়েছিল। আর একটা কি, শাহজাহান, ইনি জাহাঙ্গীরেরই পুত্র এবং মুঘল সম্রাট ছিলেন। শাহজাহান আমরা জানি বিখ্যাত একজন, খুব পরিচিত আমাদের নাম। আমরা কমেন্টে জানতে চাই শাহজাহানের সম্পর্কে, ভীষণ বিখ্যাত একটি কাজ উনি করেছেন বলতে হবে। নেক্সট, আগেরটা আমরা পেলাম উত্তর কি, জাহাঙ্গীর। এবার নেক্সট কোশ্চেনে যাব। এই যে আগের 15 নম্বরের উত্তর অপশন এ, জাহাঙ্গীর। 16, ভাস্কো দা গামা ভারতের কোথায় অবতরণ করেন? ভাস্কো দা গামা প্রথম কোথায় অবতরণ করেছিলেন? দেখি অপশন এ কালিকট, বি গুজরাট, সি পাটনা, ডি কোনো ডি নয়। আমি বর্ণনা করে নিই আগে একটু, প্রত্যেকটা অপশন ধরে ধরে আমরা পড়বো। প্রশ্ন পড়ছি একটা ঠিকই, কিন্তু আমাদের এর সাথে আনুষঙ্গিক যে ইতিহাস সেটাও একটু একটু পড়া হয়ে যাচ্ছে। এরপরে তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদম ইনডেপথ পড়বো। তার আগে আমরা প্রশ্নগুলো নিয়ে একটু ধারণা নিতে পারি যে কেমন ধরনের প্রশ্ন আসে, কেমন ভাবে প্রশ্নটা আসে, তাহলে আমাদের একটা ধারণাটা স্বচ্ছ হবে যে না, পরীক্ষায় এইভাবে পড়তে হবে। 16 নম্বরে এটা হবে কালিকট, অপশন এ, যে অপশন এ, অপশন এ কালিকট। দেখি বলছে যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে সমুদ্রপথে প্রথম ইউরোপীয় হিসেবে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে, বর্তমান যে কোঝিকোড এসে পৌঁছান। তাহলে কে এখানে কোন বন্দরে এসে পৌঁছান? কালিকট বন্দরে। বাদ বাকিগুলো দেখি, গুজরাট এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপকূল, কিন্তু ভাস্কো দা গামা সেখানে নামেননি। তাহলে গুজরাট জেনে রাখলাম আমরা একটা কোশ্চেন, যে কখনো যেন ভুল না হয় যে ভাস্কো দা গামা কিন্তু গুজরাটে নামেননি, যতই বাণিজ্যিক উপকূল হোক।
আর পাটনা জাহাজে পৌঁছানো সম্ভবই নয়, কারণ পাটনা একটা মানে স্থলভূমি, সেখানে বাণিজ্যিক বন্দর খুব কম, এই বললেই চলে। এটা একটু মোহাম্মদ, আকারটা হবে না, আকারটা হবে না। এই যে মোহাম্মদের মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন কাকে? দেখি, মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন কাকে? অপশন এ, পৃথ্বীরাজ চৌহানকে। এটার অপশন হবে পৃথ্বীরাজ, এই যে পৃথ্বীরাজ চৌহানকে তিনি পরাজিত করেছিলেন। তাছাড়া বাদবাকি যে অপশনগুলো আছে তাদের সম্পর্কেও আমরা জানবো। মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ঘুরি ছিলেন, তিনি তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192। তবে একটা প্রশ্ন করতে গিয়ে আমরা এখানে আনুষঙ্গিক এই যে কোশ্চেন আসতেই পারে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। এবার চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতের যে মুসলিম শাসনের পথ তিনি প্রশস্ত করেছিলেন। তাহলে একটা প্রশ্ন ঠিকই, কিন্তু প্রশ্ন খুব কঠিন নয়। যদি এই প্রশ্নটাকে স্ক্যান করে এর থেকে 3টে কোশ্চেন করে তখনই মনে হবে ওমা অচেনা, কিন্তু কিচ্ছু অচেনা নয়। এই টপিক, এই জায়গা থেকেই প্রশ্ন তোলা হয়েছে যে তাহলে কাকে পরাজিত করেছিলেন? পৃথ্বীরাজ চৌহানকে তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে পরাজিত করে ভারতের যে মুসলিম শাসনের পথ প্রশস্ত করেছিলেন। নেক্সট অপশন দ্বিতীয় পুলকেশী, জেনে নিই কি, তিনি কিন্তু চালুক্য বংশের রাজা এবং অনেক আগে শাসক ছিলেন। তাহলে এই মোহাম্মদ ঘুরি অনেক আগের। হর্ষবর্ধন, এটা আগেও বলেছি, ওই যে বর্ণনা করলাম, হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা এবং তাকেও দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন। হ্যাঁ, এই যে দ্বিতীয় পুলকেশী, এরা হর্ষবর্ধন, এরা সব সেই সময়কার। এই যে হর্ষবর্ধনকেও কিন্তু এই পুলকেশী পরাজিত করেছিলেন। প্রশ্ন আসতেই পারে যে দ্বিতীয় পুলকেশী কোন রাজাকে এই যে দ্বিতীয় পুলকেশী কোন রাজাকে পরাজিত করেছিলেন? তখন পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। তাহলে একটা কোশ্চেনের মধ্যে থেকে আমরা এতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি। নেক্সট যাই, দেখা যাক। আজকে চেষ্টা করব 20টা কোশ্চেন করে ফেলার, কারণ অনেকগুলো কোশ্চেন এসেছে, মোটামুটি প্রায় 32 কোশ্চেন দেখলাম এসেছে আগের বার হিস্ট্রি থেকে। এরকম 30 মানে 60টার মধ্যে প্রায় 32 মানে বোঝাই যাচ্ছে যে আমাদের হিস্ট্রিটাকে খুব ভালো করে পড়তে হবে। কারণ 30টা কোশ্চেন যদি আমি একটু দুর্বল হই বা একটু আমার ভীতি থাকে তাহলে কিন্তু খুবই চাপের বিষয়। যদিও টেটে একটা যে কোয়ালিফাই মার্কস থাকবে, কিন্তু তবুও চেষ্টা করতে হবে যতটা আমরা সঠিক করে আসতে পারি। 18 নম্বর কোশ্চেনে কি বলছে যে ইকতা ব্যবস্থা ছিল। ইকতা ব্যবস্থা কি? যে আমরা পড়েছি সেই যুগে কিছু কিছু ব্যবস্থা, সেগুলো একটু প্রচলিত, যে খুব যে কঠিন তা নয়, পরিচিত মধ্যে থেকেই আসছে। দেখি 18 নম্বর কি, যে এটা হলো একটা কি, ভূমিদান। ভূমিদান, এটার অপশন হবে এ, ভূমিদান ব্যবস্থা। অপশন হবে এ, ভূমিদান ব্যবস্থা। ইকতা ব্যবস্থা হলো ভূমিদান ব্যবস্থা। সুলতানি আমলে সামরিক ও অসামরিক কর্মচারীদের বেতনের পরিবর্তে যে নির্দিষ্ট পরিমাণ জমি দেওয়া হতো, তাকে ইকতা বা প্রাপককে ইকতাদার বলা হতো। অন্য বিকল্পগুলি ইকতা ব্যবস্থার সঠিক ব্যাখ্যা নয়, যেমন ধর্মীয় অনুদান, ঋণ। যেমন আগে মানে আমরা প্রাচীন যুগে যে সমস্ত যে সামাজিক পরিকাঠামো, এখন যেমন অনেকে কি করে যে এখনই দেখতে গেলেই বোঝা যাবে যে যিনি খুব একজন বড় বা ভালো অর্থ আছে, সে 5টা গাড়ি কিনে এখন কি হচ্ছে, গাড়িগুলোকে কাউকে ভাড়া দিচ্ছে। ঠিক সেরকম ভাবে যে সুলতানি আমলে যে সামরিক অসামরিক যে কর্মচারী ছিল তাদের তো টাকা দিত না, তখন সেইখানে বেতনের পরিবর্তে কি দিত, কিছু জমি দিত। সেই জমিটা তারা চাষ করতো, তার থেকে তাদের যে নিত্য যে ফসল সেটা তারা খাওয়া দাওয়া করত, মানে সেখান থেকে তাদের যে জীবন নির্বাহ করা। এখনকার মতো এত বিলাসবহুল তো ছিল না, তাদের যে পড়ার জন্য যে বস্ত্র, খাওয়ার জন্য খাবার, সবকিছু সেই জমির শস্য থেকেই হয়ে যেত। এত আধুনিক ছিল না, না ওয়াইফাই টাকা ভরতে হবে, না ফোনের ডেটা শেষ হয়ে গেলে চিন্তা, এত কিছু নয়। তাই সেই সময়ে
সামাজিক ব্যবস্থাটা একটু অন্যরকম। এই তার মধ্যে একটা হলো ইক্তা ব্যবস্থা, ভূমিদান ব্যবস্থা। সেখানে যে সুলতানি আমলের যে সামরিক অসামরিক কর্মচারীদের বেতনের পরিবর্তে যে নির্দিষ্ট জমি, সেই জমির ব্যবস্থা হলো এই যে, ওর জন্য বলেছে ভূমিদানের ব্যবস্থা। এবার ইক্তাদার কোশ্চেন, এখানে ওর জন্য ইক্তাদার কথাটা আমি উল্লেখ করেছি যে যারা প্রাপক, মানে আমি পাবো জমিটা যে বেতনের পরিবর্তে, তখন আমি হব ইক্তাদার। আমি বলবো ইক্তাদার, বা যে রাম বা রহিম বা যে পাবে সেই রাম বা রহিম হবে ইক্তাদার। আর এই যে ধর্মীয় অনুদান, এগুলো এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। নেক্সট বলছে যে খুব কাসত, মানে প্রশ্নগুলো দেখে বোঝা যাচ্ছে যে একদম খুব পরিচিত, যেগুলো একদম ইতিহাস মানে আমাদের এক ঝলকে একদম এগুলো ইতিহাসের যে ট্রাম, এই কথাগুলো সেরকম জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসেছে, যে এগুলো খুব পরিচিত। যে বললাম যে আমরা যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে, যে কোনো জিকে বা নানান রকম যে ডিবেটগুলো হয়, যেখানে টপিক বলে দেওয়া হয়, সেই সমস্ত টপিকের মধ্যে থেকে যেগুলো যে এক কথায় এখনকার দিনে ভাইরাল, সেই ইতিহাসেরও কিছু কিছু ভাইরাল ট্রাম, ভাইরাল যে যুদ্ধ, ভাইরাল যে চ্যাপ্টার, যে নীতি, সেই সমস্ত এরিয়ার থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসছে। খুদকাশত যে শ্রেণীর অন্তর্গত সেটি দেখি। খুদকাশত কি? খুদকাশত হলো এটি, এটি কিন্তু কিসের সাথে অন্তর্গত? বলছে যে কৃষক, রাজা, সামন্ত না কোনোটি নয়, এটা হবে কৃষক। অপশন এ, অপশন হবে এ, কৃষক। বলছে মুঘল আমলে যে সমস্ত কৃষকদের নিজস্ব জমি বা লাঙল ও বলদ ছিল এবং তারা নিজেদের গ্রামে চাষাবাদ করতো, তাদের খুব কাসাত বলতো। মানে হ্যাঁ, বলে না যে মানে যেহেতু নিজের নিজের জমি নিজে চাষ করছে, ঠিক সেরকম খুদ কাসাত। অন্য শ্রেণীগুলো এই ব্যবস্থা, মানে রাজা তো নয়, রাজা সামন্ত এক্ষেত্রে আসছেই না কৃষকের সাথে, যে আমার জমি, আমি নিজের লাঙল নিজের বলদ দিয়ে আমি নিজে খেটে খাচ্ছি, তারা খুদকাসাত শ্রেণীর আন্ডারে পড়ে যেত। তাই এখানে খুদকাসাত যে শ্রেণীর অন্তর্গত সেটি কি? নেক্সট এই যে কিছু কিছু যে উক্তি, ট্রাম, আমি দেখলাম যে আগের বার এরকম এসেছে, কিছু কিছু যে অ্যাক্ট, সেখান থেকেও কোশ্চেন এসেছে, তবে খুব যে কঠিন না, একদম খুব পরিচিত। যেহেতু আছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইতিহাস, তাছাড়া ডিএলএড বিএডেও যে একদম একদম উল্লেখিত, যে একদম পরিচিত, সেরকমই তার মধ্যে থেকে এসেছে। খুব যে বাইরে থেকে এসেছে তা নয়, ঠিক এরকমই আসবে, হয়তো একটু কঠিন বা ঘুরিয়ে হবে কোশ্চেনটা, কিন্তু একটু বুঝলে পারা যাবে। এই যে ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল, ফ্রি ইন্ডিয়া সেন্টার কোথায় স্থাপিত হয়েছিল? এটাও অপশন হবে এ, বার্লিনে। হ্যাঁ, তাও বলে দিচ্ছি প্রত্যেক কটা অপশন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানির বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে জয় হিন্দ ধ্বনি জনপ্রিয় হয়। তাহলে এই এখন দেখি কত মানুষ জার্মানিতে থাকেন, বার্লিনে ছবি টবি পোস্ট করেন, ঠিক সেই যে আমরা ছবি দেখতে পারি, সেই বার্লিন কিন্তু। ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল কোথায়? অপশন এ, বার্লিনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানির এই বার্লিনেই ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করে সেখান থেকে এই যে জয় হিন্দ যে ধ্বনি, সেই জনপ্রিয় হয়েছিল। লন্ডনে দেখি, এই যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটার মধ্যে প্রত্যেকটা অপশন থেকে আমরা তথ্য পাবো। এটা হয়তো আগে দিয়েছে, লন্ডনটাই ঘুরিয়ে দিতে পারে। লন্ডনে দেখি কি বলছে, শ্যামজি কৃষ্ণ বর্মা এখানে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। তাহলে প্রশ্ন আসতে পারে, এটাই বলেছে ফ্রি ইন্ডিয়া সেন্টার, পরেরটাই বলতে পারে যে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে বা কোথায়, কোথায় স্থাপিত হয়েছিল। আমরা কি জেনে রাখছি যে ইন্ডিয়া হাউস শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে প্রতিষ্ঠা করেন। নেক্সট আমরা পরের অপশন দুটো দেখে নেব। নেক্সট পেজে আমরা পরের অপশন দুটো দেখব। এই যে টোকিওতে কি রাসবিহারী বসু এখানে এই যে ইন্ডিয়ান যে ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। এটা দুবার হয়ে গেছে, এটা কেটে দিচ্ছি। এই যে এটা কেটে দিচ্ছি, দুবার হয়ে গেছে লেখা। এই যে
টোকিওতে রাসবিহারী বসু এখানে ইন্ডিয়ান যে ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। আর আরেকটা অপশন ছিল অপশন ডিতে, যে এই যে সিতে ছিল রোম, এটি ইতালির রাজধানী। তাহলে প্রত্যেক কটাই জেনে রাখলাম, আগেরটা যেমন জানলাম সেরকম টোকিওতেও কি এটাও জেনে রাখবো যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, রাসবিহারী এই যে রাসবিহারী বসু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে 20 নম্বর যে কোশ্চেনটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখি পরেরগুলো দেখি। আজকের ক্লাসটা একটু যেহেতু ব্যাখ্যামূলক তাই একটু লেন্দি হচ্ছে, পরবর্তীতে অনেক কটা কোশ্চেনই আছে, আমি এগুলো আরেকবার বলে দিচ্ছি। আজকে 20টাই আমি রাখছি, 20টাই থাক, পরের দিন বাকিগুলো সাথে আমি জিওগ্রাফিটা আরও যে পিপিটি রেডি রয়েছে পড়িয়ে দেব। এই যে আরেকবার বলে দিচ্ছি, প্রথম মানুষের আবির্ভাব হয় আফ্রিকা মহাদেশে, প্রথমটার অপশন এ। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ, এটাও অপশন এ। যে কোন রাজা লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত, এটা হবে সমুদ্রগুপ্ত, অপশন সি। সরকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশন বি। এই যে প্রশস্তি রচনা করেন, অপশন এ রবি কীর্তি। দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন, অপশন যে বি হর্ষবর্ধনকে। হিউয়েন-সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন এই যে হর্ষবর্ধন। আর সুলেমান বলেছি যে ইনি একজন অপশন এ আরব পর্যটক। হরপ্পা সভ্যতার সাময়িক যে সভ্যতাটি এটি হলো অপশন এ, এই যে এখানে অপশনটা পড়েনি। তারপরে এই যে যাজ্ঞবল্ক্য কে ছিলেন, যাজ্ঞবল্ক্য এ এবং বি উভয়, এই যে অপশন সি হবে সঠিক উত্তর, ঋষি এবং দার্শনিক। নেক্সট যে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন, ইনি হলেন হর্ষঙ্ক বংশীয়, অপশন সি। এই যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, এই যে অপশন বি ধননন্দের শাসনকালে। আর ঝিলমের বিতস্তা যুদ্ধ এটা হবে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে, অপশন এ। আর বাবরের জন্মস্থান এই যে অপশন এ ফারগানা। নেক্সট ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন, 15 নম্বর অপশন এ জাহাঙ্গীর। 16 ভাস্কো দা গামা ভারতের কোথায় অবতরণ করেন, অপশন এ কালিকট। আর মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন এ পৃথ্বীরাজ চৌহানকে, অপশন এ। ইক্তা ব্যবস্থা বললাম, এটাও অপশন এ ভূমিদান ব্যবস্থা। খুদকাশত এটা বললাম, বর্ণনা করলাম, অপশন এ কৃষক। আর ফ্রি ইন্ডিয়া সেন্টার বললাম বার্লিনে। আমাদের আরও কোশ্চেন রয়েছে, আজকে যেহেতু অনেকটাই হয়েছে আজকে এখানেই তাহলে আমি স্টপ করছি।